ভারতের জাতীয় অভ্যুদয় বা কল্যাণের জন্য বিবেকানন্দ যেসব পথের নির্দেশ দিয়েছেন সেইগুলোর প্রথম যে পয়েন্ট, আগের দিন আমরা আলোচনা করছিলাম পয়েন্টগুলো, যে ভারতের ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং ভাবি কল্যাণ বিষয়ে স্বামীজির চিন্তাভাবনা। এখন ভারতের ঐতিহ্য নিয়ে বিবেকানন্দ অনেক কথা বলেছেন। এগুলো ভারতে বিবেকানন্দ বলে যে বক্তৃতাবলী, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, আমেরিকা ইংল্যান্ড সব ঘুরে এসে বিবেকানন্দ দক্ষিণ ভারতে যখন রামনাদে পদার্পণ করলেন তারপর থেকে বক্তৃতা দিতে শুরু করেন। সেই বক্তৃতাগুলো ভারতের জাতীয় অভ্যুদয়ের জন্য বা জাতির কল্যাণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আর সেইখানে ভারতের ঐতিহ্য নিয়ে তিনি প্রথমেই অনেক কথা বলেছেন। সেই ভারতের ঐতিহ্য বিষয়ে আমরা বিবেকানন্দের বক্তব্য থেকেই এখানে কোট করছি। এই সেই প্রাচীন ভূমি, অন্য কোনো দেশে প্রচারিত হইবার পূর্বে তত্ত্বজ্ঞান যে দেশকে নিজ বাসভূমি রূপে নির্দিষ্ট করিয়াছিল। সেই তত্ত্বজ্ঞানটা কি বিবেকানন্দ অন্য জায়গায় সংক্ষেপে বলেছেন, ইউনিটি অফ এক্সিস্টেন্স অ্যান্ড ডিভিনিটি অফ ম্যান। এই দুটো নাকি মূল তত্ত্ব ভারতের। অর্থাৎ যা দেখছি সব একই প্রকাশ, অদ্বৈত। আর প্রত্যেক জীবের মধ্যে রয়েছে ব্রহ্মত্ব। সমস্ত কর্মে এবং চিন্তায় সেই দেবত্বকে প্রকাশ করাই মানব জীবনের উদ্দেশ্য। এই সেই ভারত ভূমি, যে ভূমির আধ্যাত্মিক প্রবাহ জড়রাজ্যে প্রতিবিম্বিত হইয়াছে। সমুদ্রে প্রবাহমানা এবং সমুদ্রায়মানা বিশাল স্রোতস্বতী সমূহের দ্বারা, যেখানে অনন্ত হিমালয় স্তরে স্তরে উত্থিত হইয়া হিম ও শিখর রাজির দ্বারা যেন স্বর্গরাজ্যের রহস্য নিচয়ের প্রতি দৃষ্টিপাত করিতেছে। আধ্যাত্মিকতা আমাদের দেশের নদ নদী পাহাড় পর্বতের মধ্যেও যেন প্রকাশিত। এখানে একটা কথা বলি, দর্শনের দিক থেকে গুরুত্বপূর্ণ কথা। অনেকে বলেন এটা তো ভাববাদী কথা। বড় বড় অনেক পণ্ডিত এই ভুল করেন যে আধ্যাত্মিকতাকে ভাববাদ বলে বসেন। আধ্যাত্মিকতা ভাববাদ নয়। ভাব বা মন অথবা চিন্তা, এগুলো বস্তুরই সূক্ষ্ম অবস্থা, জড় বস্তুরই। আর জড়, এটা বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন। আমাদের ভারতবর্ষের শাস্ত্র চিরকালই এই কথা বলেছে, আমি মন নয়, বুদ্ধি নয়। যে আসলে জড়, যাকে আমরা ম্যাটার বলছি, ভারতবর্ষে এই জড় বলতে ম্যাটার নয়, বোঝানো হয়েছে অবজেক্ট। যা কিছু আমি বোধ থেকে আলাদা, যা কিছু আমার আত্মচৈতন্য থেকে আলাদা। আমার আত্মচৈতন্য, আত্মবোধ, আমি বোধই কেবল সাবজেক্ট। আর তার থেকে যা কিছু আলাদা তাই হচ্ছে অবজেক্ট। মন ওই জন্য অবজেক্ট, ওই জন্য মনও জড়। কারণ আমার মন খারাপ, আমি বলছি আমি মন নয়। আমার মনটা আজ খারাপ, কালকে হয়তো আমার মনটা ভালো হবে। তাহলে আমার মন কখনো ভালো কখনো খারাপ। আত্মার ওরকম ভালো খারাপ হয় না। আত্মা স্থির, সর্বদাই আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ, অস্তিত্ব চৈতন্য আনন্দ। কোনো কন্ডিশনের ওপর নির্ভরশীল নয় এই আনন্দ, এই চৈতন্য কোনো বিষয় নির্ভর নয়। আর এই অস্তিত্ব অন্য কোনো শক্তি কিছুর ওপর নির্ভরশীল নয়। তাই জন্যে আধ্যাত্মিকতা প্রতিবিম্বিত হয়েছে জড় জগতে। এখানে আমরা বলতে পারি মনের রাজ্যেও প্রতিবিম্বিত হয়েছে। এই সেই ভারত, যে দেশের মৃত্তিকা শ্রেষ্ঠ ঋষিমুনিদের পদধূলিতে পবিত্র হইয়াছে। অর্থাৎ যারা এই তত্ত্বজ্ঞান লাভ করেছেন সেই সব ঋষিমুনিদের পদধূলিতেই ভারতবর্ষ পবিত্র। ভারতবর্ষের এটা বৈশিষ্ট্য। এই ঋষিমুনিদেরই ভারতবর্ষ ঠিক ঠিক শ্রদ্ধা করে। যারা কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি জয় করে সেই পরম সত্তা বা চৈতন্য সত্তাকে উপলব্ধি করেছেন, তাদেরকেই ভারতবর্ষ সবচেয়ে শ্রদ্ধা করে। যারা পারেননি তাদেরকে তুচ্ছ করে না, কারণ তাদের মধ্যেও ব্রহ্মত্ব রয়েছে সুপ্ত হয়ে, যেটা বিবেকানন্দ বারবার বলতেন, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন। পটেন্সিয়ালি ডিভাইন। তাহলে যারা পটেন্সিয়ালি না হয় অ্যাকচুয়ালি ডিভাইন হয়েছে, পটেন্সিয়ালিটি থেকে অ্যাকচুয়ালিটিতে গেছে, তাদেরকে ভারতবর্ষ সবচেয়ে সম্মান করে। এখানে ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের পার্থক্য, যেমন অস্ট্রেলিয়ায় আমরা দেখছি ভালো ক্রিকেট খেলেছেন ব্র্যাডম্যানকে তারা জাতির সবচেয়ে সম্মানীয় ব্যক্তি মনে করে।
ফ্রান্সে নেপোলিয়ানকে, যিনি বিভিন্ন রাজ্য জয় করেছেন, সাম্রাজ্যবাদী, সেই নেপোলিয়ানকে সবচেয়ে বেশি সম্মান করে। তাহলে এই কাকে সম্মান করছে দেখে সেই জাতির চরিত্রটা বোঝা যায়। এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, এখানে আধ্যাত্মিক দিকে উন্নত মানুষই সবচেয়ে সম্মান পাবে। তবে আপনারা বলতে পারেন যে তাহলে খেলোয়াড়, শিল্পী এরা সম্মান পাবেন না? পাবেন, কিন্তু তারা সেই খেলোয়াড়ই হন আর শিল্পী হন বা রাজা হন, যাই হোক, শাসক হন, তাকে কিন্তু এই কাম, ক্রোধ, লোভ, মোহ জয় করে মহাপুরুষ হতে হবে। মহাপুরুষ হয়েও রাজ্য শাসন করা যায়। জনক রাজার কথা বলেছেন গীতাতে শ্রীকৃষ্ণ, এবং এই রকম আরো অনেক রাজার কথা পাচ্ছি। আমরা যুধিষ্ঠিরকে এত সম্মান করি কেন? তিনি ধার্মিক, নিষ্ঠাবান। বিদুর মন্ত্রী হিসেবে এত আমাদের কাছে পূজনীয় কেন? কারণ তিনি মন্ত্রিত্ব করেও কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করতে পেরেছেন, অর্থাৎ সমস্ত দুর্বলতা কাটাতে পেরেছেন, মানবীয় দুর্বলতা। সেই জন্যে আমাদের দেশ এই সবচেয়ে বেশি সম্মান করে তত্ত্বজ্ঞানীদের, আর ঋষি মুনিরা তাই সত্যকে প্রত্যক্ষ উপলব্ধি করেছেন, সেই জন্য তারা সম্মানীয়। এইখানেই জীবাত্মার অমরত্ব, অন্তর্যামী ঈশ্বর এবং জগৎ প্রপঞ্চে ও মানবে ওতপ্রোতভাবে অবস্থিত পরমাত্মা বিষয়ক মতবাদের প্রথম উদ্ভব। যে জীব যে অমর, আসলে সে দেহ নয়, মন নয়, সে অমর সত্তা, অনন্ত তার জীবন, যে মৃত্যুতে তার জীবন শেষ হয় না। এই যে মৃত্যুকে অতিক্রম করে আমাদের যে সত্তা, সেই সত্তার কথা প্রথম ভারতই জানিয়েছে। অন্তর্যামী ঈশ্বরের কথা বলেছে। অন্যান্য অনেক জাতি ঈশ্বরকে ওপরে আকাশে, মহাকাশে কোথাও চিন্তা করে, ভারতবর্ষ তা করেনি। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে বাস করছেন। ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশচারী মহাকাশে উঠে বলেছিলেন দেয়ার ইজ নো গড ইন স্পেস, কারণ তিনি মহাকাশে কোনো ঈশ্বর দেখতে পাননি। আমাদের দেশে এলে গ্যাগারিনকে ভর্ৎসনা করতেন আমাদের দেশের মহাপুরুষরা, যে ওখানে কে খুঁজতে বলেছে? হৃদয়ে খোঁজো। শ্রীকৃষ্ণ বলেছেন হৃদয়ে রয়েছেন তিনি, ঈশ্বর হৃদয়ে রয়েছেন, ওইরকম মহাকাশে নয়। মহাকাশ আমাদের হৃদয়েরই একটা বিশেষ পর্যবেক্ষণ। হৃদয় দিয়েই সব কিছু আমরা পর্যবেক্ষণ করছি। সেই হিসেবে হৃদয়ের মধ্যে কেউ যদি ভগবানকে প্রতিষ্ঠিত করতে পারেন, দেখতে পান, উপলব্ধি করেন, তাহলে তিনি মহাকাশের দিকে তাকান, আর যেদিকেই তাকান সেদিকেই ভগবানকেই দেখবেন। যেমন শ্রী চৈতন্য বলেছেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। তা সেটা ভারতবর্ষের অন্তর্যামী ঈশ্বরত্বের বিরোধিতা নয় সেই কথাটা শ্রী চৈতন্যের। শ্রী চৈতন্য অন্তরে উপলব্ধি করেছেন তাকে, এক জ্ঞান তত্ত্ব বস্তু। এই চৈতন্য চরিতামৃতে আছে সেই ব্রহ্মসত্তা, যা বেদ, বেদান্তে, গীতাতে উপদেশ করা হয়েছে বা বলা হয়েছে যার সম্বন্ধে, সেটাকে তিনি সন্ন্যাস গ্রহণের পর কাটোয়ায় উপলব্ধি করেছেন। নির্বিকল্প সমাধিতে ব্রহ্মজ্ঞান লাভ করার পর নেমে এসে তিনি দেখছেন সেই ব্রহ্ম, বা তিনি কৃষ্ণকে ব্রহ্ম ভাবেন, সেই কৃষ্ণ সর্বত্র। এবং শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রী চৈতন্যের দুটোই ছিল, যে জ্ঞান আর ভক্তি, ব্রহ্মজ্ঞান একই সঙ্গে ভক্তি, ব্রহ্মজ্ঞানের সৌরদীপ্তি, আবার ভক্তির হিম চন্দ্রিমা, দুটোই একই সঙ্গে শ্রী চৈতন্যের মধ্যে। এখন আবার আমি ফিরে আসি বিবেকানন্দ কি বলছেন ভারতবর্ষের ঐতিহ্য সম্পর্কে। জগৎ প্রপঞ্চে ও মানবে ওতপ্রোতভাবে অবস্থিত পরমাত্মা বিষয়ক, অর্থাৎ জগৎ প্রপঞ্চে যিনি রয়েছেন, আমার মধ্যে যিনি রয়েছেন, একই সত্তা। বিবেকানন্দ বারবার এটা বলেছেন যে জগতের অন্তরালে কেউ যদি যেতে পারে, একেবারে গভীরতম প্রদেশে, সেখানে যাকে দেখতে পাবেন, আর নিজের শরীর, মন, বুদ্ধিকে বিশ্লেষণ করতে করতে, বিচার করতে করতে যেখানে গিয়ে পৌঁছবেন, সেই আত্মসত্তা একই। জগতের বাইরের দিক থেকে তাকে অনেক সময় আমরা ঈশ্বর বলি বা জগৎ স্রষ্টা বলি, আর ভেতরের দিক থেকে তাকে আত্মা বলি। আসলে কিন্তু ঈশ্বর আত্মা অভিন্ন, ঈশ্বর সচ্চিদানন্দ, আত্মাও তাই। কিন্তু যতক্ষণ মানুষ এটা বুঝতে না পারে, ততক্ষণ ঈশ্বরকে নিজের থেকে আলাদা ভাবে এবং ঈশ্বরের কখনো অংশ ভাবে নিজেকে। কিন্তু একেবারে পরিপূর্ণ অবস্থায় গেলে দেখতে পাবে
সেটা আমাদের শাস্ত্র নির্দেশ করেছেন। অহং ব্রহ্মাস্মি, সো অহম, আমি সেই, আমি ব্রহ্ম। এই হচ্ছে চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি। এখন বাইরের জগৎ এবং মানবাত্মায় একই পরমাত্মা রয়েছেন, সত্তা রয়েছেন। এটাও ভারতবর্ষের আবিষ্কার, আধ্যাত্মিক এই আবিষ্কার। এই সেই ভূমি যেখান হইতে ধর্ম ও দার্শনিক তত্ত্বসমূহ বন্যার মতো প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে প্লাবিত করিয়াছে। আর এখান হইতেই আবার সেই রূপ তরঙ্গ উত্থিত হইয়া নিস্তেজ জাতিসমূহের ভিতর জীবন ও তেজ সঞ্চার করিবে। এটা বিবেকানন্দ বারবার বলেছেন যে ভারতবর্ষের সঙ্গে একেবারে ভারতবর্ষের বিপরীত একটি সংস্কৃতির বারবার যোগাযোগ হয়েছে এবং সেই যোগাযোগের মাধ্যমে বিশ্ব কল্যাণ সাধিত হয়েছে। অর্থাৎ ভারতবর্ষ যেমন অন্তরের দিকে দৃষ্টিপাত করেছে যে নিজেকে শুদ্ধ করলেই জগৎকে পাল্টানো যায়, সমাজকে নইলে পাল্টানো যায় না, কিন্তু পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি যা গ্রিস থেকে অনুসৃত হয়েছে সেইটা সম্বন্ধে বিবেকানন্দ বলেছেন যে ভারতের হিন্দুরা, হিন্দু ঋষিরা বলেছেন সব কিছু সমাধান অন্তরে, আর গ্রিস দেশ দেখিয়েছে বাহ্য দৃষ্টিতেই, বাহ্য প্রকৃতির মধ্যেই সমস্যার সমাধান রয়েছে, প্রকৃতিকে জানার মধ্যে, প্রকৃতির শক্তিকে আয়ত্ত করার মধ্যেই সমাধান রয়েছে, যেটা নিয়ে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছে। বিবেকানন্দ বলছেন এই দুটোরই দরকার আছে, ওটারও দরকার, এটারও দরকার। এই জন্যে ভারতবর্ষের সঙ্গে যখনই গ্রিক সভ্যতার মিলন হয়েছে অথবা গ্রিক অনুসৃত পাশ্চাত্যের সঙ্গে ভারতের যোগাযোগ হয়েছে সভ্যতা এবং সংস্কৃতির দিক থেকে, ধর্মের দিক থেকে, তখনই কিন্তু বিশ্ব কল্যাণ সাধিত হয়েছে। এবং বিবেকানন্দ যে বেদান্তের বাণী নিয়ে পাশ্চাত্যে গেলেন সেটাও তাই। বিবেকানন্দকে অনেকে পাশ্চাত্যের বড় বড় মনীষীরা বলেছেন আপনি প্রথম ব্যক্তি তাহলে এলেন হিন্দু ধর্ম প্রচার করতে বাইরে। বিবেকানন্দ বলছেন ভুল কথা, এরম বারবার হয়েছে বলে তিনি কিছুটা উদাহরণ দিয়েছেন। যেমন গ্রিস দেশ থেকে রাজারা এসে ভারতবর্ষ আক্রমণ করেছেন, তখন ভারতীয় কালচার ছড়িয়ে পড়েছে। আমরা দেখব সক্রেটিস, প্লেটো এরা অনেকটা প্রভাবিত বৈদান্তিক তত্ত্বের দ্বারা, কারণ তারা কিন্তু অন্তর্যামী ঈশ্বর, আত্মা বা ঈশ্বর এইসব কথা বলেছেন। কিছু কিছু এরম কথা আছে ওদের মধ্যে, যেমন হিল দাইসেলফ ডক্টর, সক্রেটিস বলেছিলেন নিজেকে সারাও ডাক্তার। এই নিজেকে সারাও মানে কি? এটা তো ভারতবর্ষের কথা, যে ডাক্তার নিজেও তো মরবে একদিন, সেও তো মরণশীল জীব, সে কি সারাবে লোককে? নিজেকে সারা। এটা গেল বাইরের দিক থেকে এটার ব্যাখ্যা। আসলে প্রত্যেককেই নিজেকে সারাতে হবে। অর্থাৎ আমাদের মন বুদ্ধিতে যেসব ময়লা পড়ে আছে, আসক্তি, বিদ্বেষ, শ্রীকৃষ্ণের ভাষায়, সেইগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে, আমাদের সব দুঃখ কষ্ট তাহলে ঘুচে যাবে। আর এই ভাবনাটা গ্রিস দেশে গিয়ে পৌঁছেছিল ভারতবর্ষের মাধ্যমে। এইটা বিবেকানন্দের দৃঢ় মত, এবং সেই রকমভাবে আমাদের ইতিহাস ঠিক পাওয়া যায় না। কিন্তু বিবেকানন্দকে তো আমরা মনে করি এমন একজন মানুষ যিনি আগেকার সেই ত্রিকালজ্ঞ ঋষিদের মতোই কথা বলতে পারতেন, কথা বলেওছেন, আবার অসাধারণ মননশীল একজন ব্যক্তি, একজন শ্রেষ্ঠ হিন্দু মনীষী সেই যুগের। নিবেদিতা বলেছেন ব্যক্তি নিরপেক্ষ একেবারে, এই শ্রেষ্ঠ হিন্দু মনীষী। তাহলে এই রকম ভাবে তিনি কিন্তু দর্শনেরও একজন অত্যন্ত পণ্ডিত, বিশারদ, পাঠক এবং দার্শনিকও তিনি। সেই হিসেবে তিনি দার্শনিকভাবেও এইসব কথার যে কোথায় যুক্তি রয়েছে, ভিত্তি রয়েছে দেখিয়েছেন। আপনারা ভালো করে যদি বিবেকানন্দ রচনাবলী পড়েন দেখতে পাবেন, আনন্দ পাবেন। এই সেই ভারত। হ্যাঁ, আর একটা কথা বললেন, ভারতবর্ষ থেকেই আধ্যাত্মিক সব ভাব আবার সঞ্চারিত হবে সারা পৃথিবীর সব জাতির মধ্যে, এবং তা হতে শুরুও করেছে। পৃথিবীর বড় বড় সব মনীষীরা, বিজ্ঞানীরা, দার্শনিকরা, সাহিত্যিকরা কিন্তু ভারতবর্ষের এই আধ্যাত্মিকতা এইগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, অনেকে শ্রদ্ধা জানাচ্ছেন, অনেকে জীবনধারা বদলে যাচ্ছে। এগুলো নিয়ে শুরু হয়েছে এক বিরাট পরিবর্তন। এটা অনেকভাবে
অনেক ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। যিনি প্রথম অ্যাটম বোম তৈরি করেছিলেন তিনি এর ধ্বংসলীলা দেখে বলে উঠেছিলেন, মহাভারত থেকে কোট করেছিলেন, ব্রহ্মাস্ত্রের প্রয়োগের পর যেরকম ধ্বংসলীলা হয় তার সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন। এরকম আরও অজস্র আছে। যিনি প্রথম ফোনোগ্রাফ করেছেন এডিশন, তিনিও প্রথমে ঋগ্বেদের প্রথম মন্ত্র আওড়েছেন, ওইটা সবাইকে দেখানোর সঙ্গে সঙ্গে বলেছেন অগ্নি মিলে বলে, হে অগ্নি তুমি সর্বত্র তুমি করছো, রাজত্ব করছো, তুমি হৃদয়ের মধ্যে এই জ্যোতি সঞ্চার করছো যার থেকে জ্ঞানের উদয় হচ্ছে। এই ধরনের কথা যে ঋগ্বেদে আছে বা উপনিষদে আছে, এই সব কথা স্মরণ করছেন এদেশের বিজ্ঞানী নন, আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী এডিসন। আরও অনেক ঘটনা আছে, আমার হয়তো এখনই মনে পড়ছে না। আপনারা যদি একদিন এই নিয়ে শুনতে চান বিশেষভাবে, আমি তাহলে প্রস্তুত হয়ে সেসব কথা জানাতে পারবো। এই সেই ভূমি যাহা নিজ অবিনাশী বীর্য জীবন লইয়া পর্বত অপেক্ষা দৃঢ়তরভাবে এখনো দণ্ডায়মান। এই সেই ভারত যাহা শত শতাব্দীর অত্যাচার, শত শত বৈদেশিক আক্রমণ, শত প্রকার রীতিনীতির বিপর্যয় সহ্য করিয়াও অক্ষুণ্ণ রহিয়াছে। এই যে একটা ভারতবর্ষের শক্তি, আধ্যাত্মিক শক্তি, এটাই ভারতকে রক্ষা করেছে, এটা বিবেকানন্দের মত। কত রকম সামাজিক বিপর্যয়, রাজনৈতিক উত্থান পতন, বিভিন্ন জাতির আক্রমণ, রাজনৈতিক আক্রমণ, সেসব সহ্য করেও ভারতবর্ষ কিন্তু এখনো আধ্যাত্মিকভাবে সজীব রয়েছে। শুধু রয়েছে তাই নয়, শ্রী অরবিন্দের ভাষায়, দ্য গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ ইন্টু আমেরিকা ইজ দ্য ফার্স্ট ভিজিবল সাইন that India is still living not for our own self but for the spiritual conquest of the world. বিবেকানন্দের আমেরিকা যাত্রা বুঝিয়ে দিল ভারতবর্ষ বেঁচে আছে এখনো, নিজের জন্য নয় পরন্তু বিশ্বকে আধ্যাত্মিকভাবে জয় করার জন্য। হিন্দু আধ্যাত্মিকতা একদিন পৃথিবী জয় করবে, এটা বিবেকানন্দের কথা। ওঠো ভারত, নিজ আধ্যাত্মিকতার দ্বারা জগৎ জয় করো। আমি দিব্য দৃষ্টিতে দেখিতেছি একদিন হিন্দু জাতি আধ্যাত্মিকভাবে সমগ্র জগৎকে জয় করবে। এটা মনে রাখতে হবে, আধ্যাত্মিকভাবে জয়। এখন অনেক হিন্দুত্ববাদী যেগুলো বলছেন সাংস্কৃতিকভাবে বা কতকগুলো রীতিনীতি, গরু খাওয়া না খাওয়া, এইগুলো এই সব কি, এগুলো আজ আছে কাল থাকবে না। একসময় গরু খেত হিন্দুরা, এখন খায় না, আবার হয়তো খাবে ভবিষ্যতে। এইগুলো নয়, যেগুলো সার্বজনীন আধ্যাত্মিক তত্ত্ব, যে মানুষের অমরত্ব, অন্তর্যামী ঈশ্বর, যেটা বিবেকানন্দ বলে দিলেন, আর মানব এবং জগতে ওতপ্রোতভাবে এক সত্তা রয়েছে, এইগুলো সমগ্র জগৎকে নতুন দিকে চালিত করবে এবং বিজ্ঞানের সঙ্গে এর বিরোধ হবে না। কোয়ান্টাম ফিজিক্স তো এই তত্ত্বগুলোকে আরও প্রমাণ করছে। বিবেকানন্দ বলেছেন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ভারতবর্ষের সত্যগুলোকে, আধ্যাত্মিক সত্যগুলোকে আরও বেশি বেশি করে প্রমাণ করবে। আমাদের শাস্ত্রপ্রদিষ্ট আত্মা যেমন অনাদি অনন্ত ও অমৃত স্বরূপ, আমাদের এই ভারত ভূমির জীবনও সেই রূপ। আত্মা যেমন অনাদি, আত্মাকে ধরে যে আছে ভারতবাসী, তাদের জীবনও এরকম অমর। আর আমরা এই দেশের সন্তান, এইটাই আমাদের গর্ব, গৌরব। ইন্ডিয়ান বলে আমাদের অগৌরবের কিছু নেই। ব্রিটিশরা আসার পর আমরা নিজেদের হীনমন্যতায় ভুগছিলাম, আমরা মনে করছিলাম আমরা বর্বর। নেতাজি ওই জন্যে প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহ করেছেন, অনেকে বলে চড় মেরেছেন, কেউ বলে ফেলে দিয়েছেন সিঁড়ি থেকে। যাই হোক, বিরাট একটা ক্লাস হয়েছিল। কেন না, ওটেন সাহেব বর্বর বলেছিলেন, আর নেতাজি এটা সহ্য করেননি। আর তার জন্য নেতাজিকে প্রেসিডেন্সি কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছিল। পরে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ফিলোসফি অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেন। আজকে আমাদের এই ভারতের ঐতিহ্য নিয়ে বিবেকানন্দের কথা আরেকটুখানি বলা দরকার। বিবেকানন্দ বলছেন ঐতিহ্যের কথা শুধু স্মরণ করলেই আমাদের যে দেশের উন্নতি হবে তা নয়, কিন্তু এটা স্মরণ করা দরকার আছে। হীনমন্যতায় ভুগলে, আত্মবিশ্বাসের অভাব ঘটলে, জাতির ইতিহাস যদি কলঙ্কিত মনে করি আমরা, তাহলে কিন্তু আমরা নতুন ভাবি উন্নত সভ্যতা বা ইতিহাস তৈরি করতে পারবো না।
নতুন প্রজন্মকে আমরা গড়ে তুলতে পারবো না। ভারতীয়ভাবে যদি গড়ে তুলতে হয় তাহলে ভারতের ঐতিহ্যকে অবশ্যই স্মরণ করতে হবে। সেইটা বিবেকানন্দ বারবার বলেছেন। নতুন ধারায় কেউ যদি ভারতকে আবার চালিত করতে চায় সেটা কীরকম হবে, বিবেকানন্দ বলছেন যে হিমালয় থেকে উৎপন্ন হয়ে গঙ্গা চলে এসেছে এতটা, এখন আমরা মনে করলাম না এই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়া ঠিক হচ্ছে না, এটা উড়িষ্যা দিয়ে যাওয়া দরকার বা আসাম দিয়ে। তাই আমরা ওইখান থেকে বিহারের যেখান দিয়ে এসেছে সেইখান থেকে আবার ঘুরিয়ে দিয়ে এদিক দিয়ে গঙ্গাকে নিয়ে যাও, বা আমরা একেবারে উৎসস্থলে নিয়ে গিয়ে আমরা দক্ষিণ ভারতে এটা প্রবাহিত হওয়া দরকার এই মনে করে যদি গঙ্গাকে গতি পরিবর্তন করতে চাই, সেটা যেমন মানে ব্যর্থ হবে বা হাস্যকর হবে, এও সেরকম। আমাদের জাতির ঐতিহ্যকে একেবারে অস্বীকার করে সম্পূর্ণ নতুনভাবে পাশ্চাত্যের ধাঁচে বা অন্য কোনো ধাঁচে, তার মানে এই নয় যে পাশ্চাত্যের কিছু ভালো নেই। এটা তো স্বামীজির চেয়ে ভালো আর কে বলেছেন? বলেছেন ভারতের ধর্ম নিয়ে পাশ্চাত্যের মতো একটা সমাজ গড়ে তুলতে পারো। তাহলে এখানটায় জোর দিচ্ছেন ভারতের ধর্মটা কি, ভারতের ধর্মকে আমাদের জানতে হবে, এটা এই ঐতিহ্যের জন্য আমাদের গৌরবান্বিত হতে হবে, আধ্যাত্মিক ঐতিহ্যের জন্যে, যার বিরোধিতা বিজ্ঞানও করতে পারছে না। আর তারপর আমাদের দেশের সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে সেগুলো আমরা পাশ্চাত্য থেকে অনেক কিছু গ্রহণ করব, শিখব। ওম তৎসৎ। ওম।